400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি। 4000 শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। এক দশকের মধ্যে সারা দেশে হবে 100টি ইকোনমিক জোন। আসছে বাজেটে বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার। বিক্রিতে ধস নামার আশঙ্কা। রাজস্ব আয়ের সংকটকে গুরুত্ব দেওয়ার তাগিদ। চুক্তির 3 বছরে মিয়ানমারে ফেরেনি একজন রোহিঙ্গাও। চীনের উদ্যোগে আগামীকাল বসছে ত্রিপক্ষীয় বৈঠক। বর্ষার আগেই প্রত্যাবাসন শুরুর আশা। এবং বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। কেজিতে 4 থেকে 5 টাকা কমায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে 31,000 একর একেবারে নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত 20,000 একর। এভাবেই সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ শিল্পনগর। এখানেই গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নূর জামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মাত্র 2 বছর আগে 500 একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ প্রকল্পের। কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত 400 ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে 4000 শ্রমিক। এই 4000 শ্রমিক দিনরাত 24 ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু শিল্পনগরে। সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে 1200 একর, সংস্থা হিসেবে ব্যবসাকে 1150 একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে 500 একর করে জায়গা। একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ-শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলো ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করব। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। দ্বিতীয় পর্যায়ে 2030 সালে 28টি এবং 2041 সালে সবগুলো ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়া অনুকূলে থাকায় ঠাকুরগাঁওয়ে হাট বাজারে শীতকালীন সহ সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। ফলে গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে দাম। তবে এই অবস্থায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীত উপেক্ষা করেই ভোর থেকে জেলার 5 উপজেলা সহ বিভিন্ন প্রান্তের কৃষক তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। সারিবদ্ধভাবে সবজি সাজিয়ে হাট ডাকে চলে বেচাকেনা। মিলছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম সহ নানা ধরনের সবজি। এবার আবহাওয়া ভালো থাকায় জেলার প্রান্তিক চাষিদের সবজি উৎপাদনও হয়েছে বেশি। ফলে সবজি সরবরাহ বাড়ায় দাম ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে পাইকার ও সাধারণ ক্রেতারা খুশি হলেও উৎপাদনের খরচ তুলতে না পেরে হতাশ কৃষক। বাজারের কারণে আমি ফুলকপি মনে করেন যে কাটিও না, বিক্রি করি না, জমিনে বসতেছে। অবস্থা বর্তমান ভালো নাই ভাই, সবকিছু বাদ, জিনিসের দাম কম। ক্ষেত খামার করে মনে করো লস খাচ্ছি। এখন সার, বিষ, কীটনাশক যদি সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা অনেক সুবিধা পাইতাম। এই পাইকারি বাজারে প্রতিদিন 20 থেকে 22 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও।
ট্রেতে মাত্র 15 দিনেই উচ্চ ফলনশীল জাতের ধানের চারা উৎপাদন করেছে নাটোর কৃষি বিভাগ। সরকারি প্রণোদনায় এই চারা যন্ত্রের সাহায্যে নলডাঙ্গার হালতে বিলের পূর্ব মাধুনগড়ের 50 একর জমিতে রোপণ করা হবে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, হাদিয়া, আপনি জানেন যে নাটোরের বৃহত্তর বিল চলন বিল এবং তারই অংশ হিসাবে যে হালতি বিল রয়েছে, এখানে অতিরিক্ত বন্যা এবং আগাম বন্যার কারণে কিন্তু কৃষকরা বরাবরই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এরই প্রেক্ষিতে কিন্তু সরকার যে প্রক্রিয়া নিয়েছে স্বল্প সময়ে এবং উচ্চ ফলনশীল সেই ধান প্রক্রিয়াজাত করার অংশগ্রহণ করেছে সরকার। তারই হিসাবে 14,17,000 টাকা ব্যয় নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পূর্ব মাদনগরের এই অংশে 50 একর জমিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মাত্র 15 থেকে 17 দিনের মধ্যে চারা কিন্তু পরিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া যে বিষয়টি রয়েছে যে আপনার 100 থেকে 110 দিনের মধ্যে কিন্তু আপনার ধান সম্পূর্ণরূপে উঠে যায়। মূলত যে বিষয়টি রয়েছে এই ইরি মৌসুমের যে চারা থেকে শুরু করে 160 থেকে 165 দিন সাধারণ প্রক্রিয়া যে সময়টি প্রয়োজন হয়, কিন্তু সরকারের এই প্রযুক্তির কারণে কিন্তু আপনার এই সময়টা লাগবে 110 থেকে 15 দিনের মধ্যে সম্পূর্ণ ধান মাঠে চলে আসবে। বিশেষ করে আপনি জানেন যে গত 2-3 বছর ধরে যে আগাম বন্যার কারণে এপ্রিলের মাঝামাঝি সময় এবং শেষ সময় কিন্তু আগাম বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন হালতি বিল এবং চলন বিলের কৃষকরা। এছাড়া এবার কিন্তু বন্যা কিন্তু একটি দীর্ঘস্থায়ী রূপ নিয়েছিল। সেই কারণে একটি মাত্র ফসল এই দুটি বিলের মধ্যে, চলন বিল এবং হালতি বিলের এই ফসলটি স্থায়ীভাবে কৃষকদের ঘরে তোলার প্রক্রিয়া অংশ হিসাবে এখানে শুরু হয়েছে সরকারি এই প্রযুক্তি। এখানে ট্রেতে চারা রোপণের পাশাপাশি বিশেষ করে ধান রোপণও হচ্ছে কিন্তু মেশিনের মাধ্যমে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ধান রোপণ সম্পূর্ণ শেষ হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি আপনারা বলতে পারি যে শ্রমিক একটি সংকট দেখা দেয় প্রতিবার ধান কাটা এবং ধান রোপণের সময়, সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে কৃষি বিভাগ এটি সম্পূর্ণ করবে বলে সেটি বলছে। যে এই হালতি বিল এবং চলন বিলের আওতায় হিসাবে যে চলতি বছর জেলায় প্রায় 59,500 হেক্টর জমিতে ইরি মৌসুমের ধান রোপণের লক্ষ্যমাত্রা করেছে নির্ধারণ করেছে নাটোরের কৃষি বিভাগ। সেই হিসাবে আজকে পর্যন্ত 27,000 হেক্টর জমিতে কিন্তু রোপণ শেষ হয়েছে। আরো যেটি বাকি রয়েছে আপনার বলতে পারি যে 40 ভাগের মতো ধান রোপণ হয়েছে। এছাড়া অন্য ধানগুলো যে বাকি রয়েছে সেটি কিন্তু শেষ হতে হতে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সময় চলে আসবে। এই ফেব্রুয়ারি থেকে যদি আমরা ধরতে পারি যে মে মাসের যে মাঝামাঝি যে সম্পূর্ণ ধান উঠে চলে আসবে, কিন্তু তার আগেই বন্যায় কিন্তু পানি ঢুকে যায় এবং পানি ঢোকার কারণে বরাবর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। সেই প্রেক্ষিতে কৃষকদের প্রক্রিয়া অংশ হিসাবে কৃষি বিভাগ বলছে যে যান্ত্রিকরণ যেটি যদি সফল হয়ে থাকে, এই প্রযুক্তি যদি সফল করতে পারে, কৃষকদের দ্রুত সময়ের মধ্যে আনতে পারে, তাহলে এই প্রক্রিয়া গোটা বিলগুলোতেই শুরু হবে বলে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা যেটি আমাকে বলেছেন। আরেকটি বিষয় যেটা আমরা বলতে পারি, এটা উৎপাদনও কিন্তু সবচেয়ে ভালো হয়। এটি উৎপাদন প্রায় প্রতি বিঘায় 30 মনের মতো উঠবে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে হালতি বিলের থেকে সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। অবশেষে পুরানো গাড়ি আমদানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার, তাই নতুন নীতিমালায় আনা হয়েছে সংশোধনী। তবে দেশেই গাড়ি তৈরির লক্ষ্য থেকে পিছু হটেনি শিল্প মন্ত্রণালয়। এজন্য আসছে বাজেটেই বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার। ব্যবসায়ীদের আশঙ্কা, এই উদ্যোগে ধস নামবে গাড়ি বিক্রিতে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয়ের সংকট আর বিনিয়োগ সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে সমানভাবে। জুবাইর ফয়সালের রিপোর্ট। গত এক দশকে দেশের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার, যার প্রায় 90%ই আমদানি করা রিকন্ডিশন জাপানি গাড়ি। এই অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020-এর খসড়া প্রস্তাবনায় গাড়ি আমদানি বন্ধের কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। ব্যবসায়ীদের দাবি আমলে নিলেও গাড়ি তৈরির বিষয়টিকে বহাল রেখেই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। গাড়ি উৎপাদন শুধু সরকারি খাতে না, বেসরকারি খাতে ওইটা যদি কেউ আগ্রহী হয়
টাকাও দেওয়া। আমরা অতি ভবিষ্যতে এখানে লেবার চিপ আমাদের এখানে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভবিষ্যৎ রয়েছে, আমরা তো বাইরে দাঁড়িয়ে অ্যাবসর্ব করব। সরকার সিদ্ধান্ত বদলালেও শুল্ক কর না কমালে ঠেকানো যাবে না রিকন্ডিশন গাড়ির বাজারে ধস, এমন আশঙ্কা আমদানিকারকদের। সিকিউরিটি বা স্কিরি যদি আনে করে দেখা যাবে 10 জনে আনবে বা 20 জনে আনবে, তা সেই 10 জন 20 জন মানুষ কিন্তু মনোপলি ব্যবসা করবে, গভর্নমেন্ট রাজস্ব হারাবে। তাকে সুবিধা দিল 10% শুল্ক কর, আমার জন্য 130%, তাহলে তো আমরা মারা যাব। এইটা আমরা কোনোদিনই সমর্থন করতে পারি না এবং এটা বাজারের জন্য সহায়ক নয়। অর্থনীতিবিদরা চান করোনাকালে সর্বাধিক গুরুত্ব দেয়া হোক রাজস্ব আয় ও বিনিয়োগ সুরক্ষায়। এটাকে একটা ভালো উদ্যোগী মনে করি। তারপরে এটা যারা পুরাতন গাড়ির ব্যবসা করতেছে তাদেরও একটা বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের সুরক্ষার বিষয় আছে, তো সেটি নিশ্চয়ই সরকার মাথায় রাখবেন। গেল অর্থ বছরে 16,000 গাড়ি নিবন্ধিত হলেও করোনার কারণে এবছর তা নামতে পারে 10,000-এ। বারভিডার 9 শতাধিক প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি বিক্রি থেকে প্রতি অর্থ বছরে গড়ে প্রায় 4.5 কোটি টাকা রাজস্ব পায় সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে গেল বছর 2 লাখের বেশি শ্রমিক দেশে ফিরলেও রেকর্ড করেছে প্রবাস আয়। এত বেশি আয় নিয়ে প্রশ্ন তুললেও এ মুহূর্তে সংকটে থাকা প্রবাসীদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে প্রবাসী আয় বিষয়ক এক সংলাপে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এই সংলাপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ জানান, প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। করোনা মহামারীর মধ্যে প্রবাসী শ্রমিকরা চাকরি হারালেও বেড়েছে প্রবাস আয়, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। রোববার এসডিজি টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে উঠে আসে প্রবাস আয় ও প্রবাসীদের বিভিন্ন দিক। এসডিজি প্ল্যাটফর্মে দেয়া তথ্য অনুযায়ী গত বছর ভারতের রেমিটেন্স কমেছে 32.3%, আর ফিলিপিন্সের কমেছে 0.9%। এ সময় বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে 18.4%। প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিদেশ ফেরতদের শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার কারণে তা বাস্তবায়নে গতি পাচ্ছে না। যারা এখানে অভিবাসী শ্রমিক নিয়েছে সেই দেশের আইনের ক্ষেত্রে, তাদের ট্যাক্সের ক্ষেত্রে, তাদের ন্যূনতম আয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে এবং এর সাথে যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো বাড়ছে সেগুলো বিবেচনায় নিতে হবে এবং শ্রমের বাজারে যে স্থানীয়করণ করা হচ্ছে অথবা আরোপকরণ করা হচ্ছে সেগুলোকে আমাদের বিবেচনার ভিতরে রাখতে হবে। সংলাপে সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, প্রবাসী আয়ের কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সহ বড় বড় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকেই প্রবাসীদের অবস্থার ক্ষেত্রে টেকসই কোনো অবস্থান তৈরি হয়নি, তাই নীতি নির্ধারকদের এ নিয়ে কাজ করতে হবে। জাতীয় সংসদেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। রেমিটেন্সের ঊর্ধ্বগতি মানেই প্রবাসীরা ভালো আছেন, এটা ভাবা উচিত নয়। যেসব প্রবাসী এরই মধ্যে কাজ হারিয়ে দুরবস্থায় পড়েছেন তাদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। আইন সংস্কার করে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট আদায়ের দাবি জানিয়েছেন টাইলস ও স্যানিটারি পণ্যের ব্যবসায়ীরা। রোববার রাজধানীর বাংলা মোটরে অবস্থান কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা জানান, ভ্যাট আদায়ে হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে নির্মাণ খাতে টাইলস, বেসিন সহ বিভিন্ন স্যানিটারি পণ্যের ব্যবহার বাড়ছে। আমদানির পাশাপাশি স্থানীয় বড় বড় কারখানাও বাজারজাত করছে এসব পণ্য। কিন্তু করোনা মহামারী আর 5% ভ্যাটের চাপে বেচাকেনায় ভাটা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। কিছু নতুন লোক এসে আমাদের এই খাতাপত্র টানাটানি ওইটা করে এখন মার্কেটে কাস্টমার আসতেছে না, দূরে চলে যাচ্ছে। তারপরে কেরানীগঞ্জে আছে, বিশ্ব রোড আছে, উত্তরে আছে, সেখানে তো এইভাবে ব্যাট ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। চায়না কারেন্সির দাম বেড়েছে, আবার আমরা আমদানি করতে গেলে আমরা কন্টেনার ব্যবহার করি, কন্টেনার করে মাল আনানো করতে হয়, সেখানে 4 গুণ ভাড়া বেড়েছে, ডে বাই ডে এটা বাড়ছে। এদিকে ভ্যাট আইন 2016 বাস্তবায়নে এনবিআর কর্মকর্তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও হয়রানি বন্ধের দাবিতে রোববার বাংলা মোটর এলাকায় সিরামিক্স ও স্যানিটারি পণ্যের ব্যবসায়ী ও কর্মচারীরা দোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা যখন ইম্পোর্ট করব চিটাগং পোর্ট থেকে সরকারের যে নির্ধারিত 5% অতিরিক্ত যে ডিমান্ড আমাদের কাছে, সেই ডিমান্ডটা তারা কেটে রেখে দিবে। খুচরা পর্যায়ে যে 5% ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে, এটা যদি উৎপাদন পর্যায়ে যদি কর্তন করে রেখে দেয় তাহলে সরকারের রাজস্ব পেয়ে গেল, আমরা মাঠ পর্যায়ে
আমরা হয়রানি মুক্ত থাকলাম। কিছু খুচরা ব্যবসায়ী আছে, তাদের কাছ থেকে আমরা একটা প্যাকেজ ভ্যাট নির্ধারণ করে দিব। প্রস্তাবিত দাবির বাস্তবায়ন হলে এখাত থেকে সরকারের রাজস্ব আদায় আরও 500 কোটি টাকা বাড়বে বলেও দাবি ব্যবসায়ীদের। আমাদের দাবি পৌঁছে দিবেন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় এক কোম্পানির গ্রাহক অন্য কোম্পানিতে টাকা লেনদেনের সুবিধা পাবেন। আন্তঃলেনদেন সহজ করার প্রক্রিয়া চলছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। রোববার আইইবি আয়োজিত আর্থিক লেনদেনে প্রযুক্তির অন্তর্ভুক্তি বিষয়ে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে নগদ লেনদেন কমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেন বেড়েছে। বর্তমান প্রযুক্তির সাথে চতুর্থ শিল্প বিপ্লবের নতুন প্রযুক্তি যুক্ত হবে, তখন প্রযুক্তির বৈষম্য থাকবে না। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে 4 কোটি গ্রাহক আছে। ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন নতুন উদ্যোগ গড়ে উঠেছে। তবে গ্রাহকদের নিরাপদ আর্থিক লেনদেনের নিশ্চয়তা দিতে সাইবার নিরাপত্তার জোরদারের ওপর জোর দেন আলোচকরা। আমাদের বর্তমানে যে ফিনান্সিয়াল রুলসগুলো প্রসারিত হচ্ছে, দিনে দিনে যে আমরা আসলে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করা শুরু করেছি, আমাদের এই মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এটি এত দ্রুত, এত চমৎকার ভাবে, বিশেষ করে এই করোনাকালে এতটা চমৎকার সেবা দিয়েছে, যেটি যে আমি যেভাবে দেখে না কেন গর্ববোধ করতে পারি। কথা ছিল, প্রতি সপ্তাহে মিয়ানমারে ফিরে যাবে 1,500 রোহিঙ্গা। সেই হিসেবে চুক্তির 2 বছরের মধ্যে ফিরে যাবে সবাই, কিন্তু 3 বছর পর ফেরেনি একজনও। এ অবস্থায় নতুন করে করণীয় ঠিক করতে আগামীকাল ভার্চুয়ালি বসছে ত্রিপক্ষীয় বৈঠক। চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এই বৈঠক নিয়ে আশাবাদী কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী বর্ষার আগেই শুরু করতে হবে প্রত্যাবর্তন। এহসান জুয়েলের রিপোর্ট। 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর 3 মাসের মাথায় মিয়ানমারের রাজধানী নাইপিদোতে হয় 2 দেশের চুক্তি। সেই অনুযায়ী 2018 সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা রোহিঙ্গাদের ফিরে যাওয়া। কাগজপত্র যাচাই শেষে ওই বছরের 15 নভেম্বর এবং 2019 সালের 22 আগস্ট 2 দফা আনুষ্ঠানিক ঘোষণার পরও শুরু হয়নি রোহিঙ্গাদের ফেরত পাঠানো। এখন পর্যন্ত 6 দফায় মিয়ানমারের কাছে 8,35,000 রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে যাচাই বাছাই করে 46,000 রোহিঙ্গার তালিকা ফেরত পাঠালেও সে তালিকায় এক পরিবারের একজন আছেন তো অন্যজন নেই। এ অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের বৈঠকে মধ্যস্থতা করছে চীন। মিটিংয়ে যদি দেখা যায় যে না, এটা গতানুগতিক আগের মতনই হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের উপর তো প্রেশার বাড়বেই, তার সাথে চীনের উপরেও প্রেশারটা বাড়বে। সেটা চীন কেন নিতে চাইবে? তো সেই জায়গায় আমার মনে দৃষ্টি দেখা দরকার যে আসলেই বড় ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা। চীন যদি এই রোডম্যাপে অংশীদার হয় যে আগামী সময় নেই, যে 3 বছরের মধ্যে এই 8 লাখ লোককে ফেরত নেওয়া হবে, এইভাবে শুরু হবে অমুক সময়, তারপরে এই পর্যায়ে প্রতিদিন এইরকম লোক যাবে এবং 8 লাখ লোক এতদিনে চলে যাবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে মিয়ানমারকে কতটুকু রাজি করানো যায় তার অনেকটাই নির্ভর করে দেশটির উপর চীন কতটা চাপ তৈরি করে। বাস্তবতা হলো, এখন পর্যন্ত রাখাইনে পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এই অবস্থায় রোহিঙ্গাদের একটি দলকে রাখাইন পরিদর্শনের ব্যবস্থা করতে নাইপিদোকে প্রস্তাব দেবে ঢাকা। এর ফলে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের ব্যাপারে আত্মবিশ্বাস তৈরি হবে বলে আশাবাদী বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মাসের পর মাস ঘুরেও পাসপোর্ট পাচ্ছেন না প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। তবে কর্তৃপক্ষের দাবি, ঢাকার প্রধান কার্যালয়ে প্রিন্টিং কাগজ সংকটের কারণে সমস্যা হচ্ছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। গত বছরের 12 নভেম্বর জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন কালকিন উপজেলার দক্ষিণ ভাউতলি গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল ব্যাপারী। 6,900 টাকা ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দালাল চক্রকেও দিয়েছেন বাড়তি অর্থ। নিয়ম অনুযায়ী গত 23 নভেম্বর পাসপোর্ট হাতে পাওয়ার কথা থাকলেও একাধিকবার অফিসে এসে তিনি ফিরেছেন খালি হাতে। এ পর্যন্ত 2 মাস হতে চলতেছে আমি
পাসপোর্ট এখন তো পাইতেছি না। আমি এ পর্যন্ত 5 বার অফিসে এসে ফেরত গেছি, পাইতেছি না। দালালে যদি আমি এখন 5,000 টাকা দিই, সে 2 দিনের মধ্যে আইনে দিবে, কিন্তু অফিস থেকে তারা বলতে পারতেছে না কবে দিবে। শুধু সোহেল ব্যাপারী নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এজন্য পাসপোর্ট পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। দীর্ঘদিনেও পাসপোর্ট না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমারটা প্রায় 6-7 বার করে বাইর করে দিচ্ছে, কাগজটা কাজ হয় নাই। তখন এক আনসার সদস্য 1200 টাকা দেওয়ার পরে এই কাজটা যেমন আমি সম্পূর্ণ করতে পারলাম। এত হয়রানি হয়েছে আমি যা ধারণার বাইরে। 4 মাস হয়ে গেছে, তো এখন তিনি সবাই প্রিন্টিং এ গেছে, মেসেজ দিতে হবে, দিতে হবে, অমুক তমুক ঘুরাইতে আছে। তবে কর্তৃপক্ষের দাবি, প্রধান কার্যালয়ে প্রিন্টিং জটিলতায় পাসপোর্ট আসতে দেরি হলেও জেলার আঞ্চলিক অফিসে নেই কোনো সমস্যা। আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আবেদনপত্র জমা দিচ্ছি, ডিউ টাইমে পুলিশ তদন্ত পাঠাচ্ছি, তদন্ত আসলে আমরা ঢাকায় প্রিন্টিং সেকশনে পাঠাচ্ছি। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রায় 5000 পাসপোর্ট ঢাকায় আটকে আছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে এমআরপি পাসপোর্টের সংখ্যাই বেশি। সময় সংবাদ, মাদারীপুর। সেচ ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে কৃষি খাতে বিনিয়োগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রোববার রাজধানীর সেচ ভবনে আয়োজিত টেকসই সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও ভূগর্ভস্থ পানি মনিটরিং শীর্ষক সেমিনারে একথা জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, বর্তমানে দেশের নদীতে পানি কম থাকে, কারণ উজান থেকে ভারত পানি তুলে নিচ্ছে। কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় তা ধানের দাম বৃদ্ধিকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে কৃষির টেকসই উন্নয়নে সেচ ব্যবস্থাপনায় ভূ উপরস্থ পানির ব্যবহার আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। শিল্প কারখানা, বাড়িঘর, রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নের জন্য আজকে জমি কমে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে যদি আমরা সারপ্লাস হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন প্রযুক্তি এবং উৎপাদনশীলতা তার মাধ্যমে বাড়াতে হবে। খাঁটি দুধের দই থেকে তৈরি সুস্বাদু ঘোলের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বেচা কেনার ধুম পড়ে যায়। মুন্সিগঞ্জে পদ্মা তীরের ভাগ্যকুল বাজারের প্রসিদ্ধ এই ঘোল বিক্রি হয় ভোর থেকে রাত অবধি। বিশেষ স্বাদের এই ঘোলে অতিথি আপ্যায়নের জন্যও বিভিন্ন স্থান থেকে অর্ডার করা হয়। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ঘোলের স্বাদ নিতে ভোর থেকে ভিড় পড়ে যায় মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে ভাগ্যকুলে। প্রাচীন বাজারটিতে বিশেষ জৌলস ছড়াচ্ছে ঘোল। পদ্মা পাড়ের বাজারটিতে নানা ধরনের দোকানপাট থাকলেও সবচেয়ে বেশি ভিড় ঘোলের দোকান ঘিরে। খাঁটি দুধে তৈরি দই থেকে ঘোল করা হয়। 150 বছর ধরে এই ঘোল বিক্রি হয় এখানেই। প্রতিদিন ভোর থেকে রাত অবধি এইভাবেই ভিড় করেন ঘোলের স্বাদ গ্রহণ করবার জন্যে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আসেন এখানে। স্বাদে বৈচিত্র্যতা এবং স্বাস্থ্যের জন্য উপকারিতার কারণে জনপ্রিয় এই ঘোল। মূল উপকরণে দই একটু লবণ, আর কোনো ক্ষেত্রে চিনি দিলে হয়, না দিলে হয়, আর হলো লেবু, এই সব কিছুর একটা ব্লেন্ডার আর কি। ঐতিহ্যের সংমিশ্রণে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে অনেক দিন এই 100 বছর পুরনো। আমরা খুব আনন্দ সহকারে খাই এবং এটা সুস্বাদু। মুখে ভালো লাগে তাই আমরা খাই, বা আমাদের বাড়িতে ঢাকার মেহমান আসে তারাও এইখান থেকেই খায়। বিকালে বা সকালে আসি, ঘোলটা খুবই ভালো লাগে, আর এটা খাঁটি দুধের ঘোল। প্রতিদিন মনে মনে দইয়ের ঘোল তৈরি হয়। ভেজাল মুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতারা নিয়মিত আসেন। ছুটির দিনে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখানে প্রচুর পরিমাণে গাভী আছে, ওখান থেকে দুধ ক্রয় করি, ভালো দুধ তৈরি করে আমরা 2-3 মণ দুধের আমরা এই ঘোলটা তৈরি করি। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল, এটা যে না খাইছে সে বুঝতে পারবে না কি স্বাদ। সকাল থেকে রাত 10টা অবধি এই দোকানে ভিড় পড়ে থাকে। রাজধানী থেকে ভাগ্যকুলের দূরত্ব 35 কিলোমিটার। প্রতি লিটার ঘোল 200 টাকা ও প্রতি গ্লাস বিক্রি হয় 40 টাকায়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে আজ থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টিনে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
করোনার দ্বিতীয় থাবায় বিপর্যস্ত ব্রিটেনের সাথে আগে থেকে অর্ধ শতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা কমপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি। We will also temporarily close all travel corridors. তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্রিটেনবাসী আছেন। হঠাৎ করে এরকম তড়িৎগতিতে একটা সিদ্ধান্ত এইসব বহির্বিশ্বে যেরকম যে ব্রিটেনবাসীরা অবস্থান করছেন তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো এবং এতে মেন্টাল ওয়েলবিং এবং ফ্যামিলির উপর একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট এসে পড়তো। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের 5 দিন পর নেগেটিভ রেজাল্ট আসে। করোনার তাণ্ডবে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। প্রতি 30 সেকেন্ডে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হঠাৎ করেই আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দেশটির হেবেই, হেইলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে গেল কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে চলমান টিকা কর্মসূচির মধ্যেই আরও অবনতি হয়েছে ইউরোপের করোনা পরিস্থিতির। বিশ্বের বিভিন্ন দেশে গণহারে চলছে টিকাদান কার্যক্রম, তবু থেমে নেই সংক্রমণ। প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যেখান থেকে ভাইরাসটির সূত্রপাত, করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে সেই চীনেও। দেশটিতে কিছুদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। গেল ডিসেম্বরে যেখানে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল 300-র মতো, সেখানে জানুয়ারির প্রথম থেকেই তা বেড়ে দ্বিগুণ হয়। সবশেষ গেল 3 দিনে দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছে 1000-এর বেশি। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে হেবেই প্রদেশে। এছাড়াও সংক্রমণ বাড়ছে রাজধানী বেইজিং সহ হেইলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসন। বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যাও। আমি 6 দিন হলো এখানে কোয়ারেন্টিনে আছি। এখানকার ব্যবস্থাপনাও বেশ ভালো। আশা করছি শিগগিরই আমরা করোনাকে বিদায় দিতে পারবো। প্রথম যখন উহানে করোনা ছড়িয়ে পড়ে তখন এই হেবেই জনগণ তাদের পাশে ছিল। আমি আশা করব এবার উহানের মানুষও হেবেই এর জনগণের পাশে থাকবে, সহায়তা হাত বাড়িয়ে দেবে। এদিকে টিকা কার্যক্রম চললেও কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে ইউরোপেও। রাশিয়ায় রোববার একদিনে মারা গেছেন প্রায় 500, আক্রান্ত হয়েছেন 23,000-এর বেশি। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। রোববার একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 150। অন্য কর্মকার, সময় সংবাদ। জাপানে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা হচ্ছে অনেক পানশালা ও রেস্তোরাঁ। রাত 8টার পরও ক্রেতাদের উপস্থিতিতে সরব থাকছে এসব প্রতিষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকলেও বার, রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে ভোক্তা ও ব্যবসায়ীরা। গ্রাহকদের উপস্থিতিতে বেশ সরব জাপানের পানশালা। সরব রাজধানী টোকিওর রাতের সড়ক ও রেস্তোরাঁ। স্বাস্থ্য ঝুঁকি মেনেই ভোক্তারা আসছেন রেস্তোরাঁ ও পানশালায় তাদের রাতের খাবার খেতে ও বিনোদন নিতে। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে দেশটির সরকারের নির্দেশনা রয়েছে রাত 8টার পর ঘরের বাইরে থাকবে না টোকিওবাসী। তবে কড়া লকডাউনে যায়নি জাপান সরকার। 30 বছর বয়সী ব্যবসায়ী ইয়োকো হামাজোনো সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই এসেছেন ঘরের বাইরে। আমার মতো অনেকেই আছেন যারা রাত 8টার আগে রাতের খাবার খান না। আবার অনেকেই মনে করেন বাড়িতে রান্না করার চেয়ে বাইরে কিনে খাওয়াই তাদের জন্য সাশ্রয়ী। কাজ শেষে কর্মস্থল থেকে ঘরে ফিরতে থাকা জাপানি যুবক হাসিমতো জানান, জীবিকার সরকারের নির্দেশনায় কঠিন পরিস্থিতিতে পড়েছেন ব্যবসায়ীরা। আমি মনে করি জনগণের উচিত সরকারের নির্দেশনা মানা, কিন্তু বারের মালিকরা তাদের ব্যবসার উপর নির্ভরশীল। আমি বুঝি তারা কেন এটা খুলে রাখছেন।
সত্যি সমাধান খুবই কঠিন। একটি বারের মালিক মাতকি মরির মতে জাপানি পানশালা ব্যবসায়িক আলোচনার জন্য একটি উত্তম জায়গা। পানশালায় আমরা একই সঙ্গে খাবার খাই ও ব্যবসা নিয়ে আলোচনা করি। ব্যবসা সচল রাখতে এটা খুবই কার্যকর একটা উপায়। সুরনেম তানুয়া, তিনি তার বার বন্ধ করেছেন নির্দেশনা মতোই। তিনি জানান বারে আসার ক্ষেত্রে সচেতন হতে হবে ক্রেতাদেরই। যেসব পানশালা রাত ৮টার পরেও খোলা, দেখার বিষয় তারা স্বাস্থ্যবিধি মানছেন কিনা। তারা যদি তা মানে তাহলে বাকি দায় ক্রেতাদেরই নিতে হবে। সরকার অবশ্য বার রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছেন, কিন্তু তা পর্যাপ্ত নয় বলছেন এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। এমনকি বন্ধ রাখলে ক্রেতা হারাবেন এমন শঙ্কাও রয়েছে তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দ্রুত ধ্বংস হচ্ছে বনভূমি, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, সেই সঙ্গে বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আর এই সংকট থেকে বিশ্বকে বাঁচাতে ও বনভূমি রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে এস্তোনিয়ার একটি প্রতিষ্ঠান। বনায়নে বিনিয়োগ করে উপার্জনের দীর্ঘমেয়াদী পথ তৈরি করছে তারা। বলা হয় টাকা গাছে ধরে না। যদি বলি বর্তমান বিশ্বে একথা ভুল, তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ার কিছুই নেই। উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার একটি প্রতিষ্ঠান টাকা গাছে ধরানোর লক্ষ্যেই কাজ করছে। Single.Earth নামের সেই প্রতিষ্ঠান জানিয়েছে, বন ও জলাভূমি কিনতে তারা কয়েক কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে, যার মধ্য দিয়ে বাঁচবে প্রাণ প্রকৃতি। তৈরি হবে দীর্ঘমেয়াদী আয়ের উৎস। বন ব্যবস্থাপনা ও কার্বন নিঃসরণ ইতোমধ্যেই বিতর্কের বিষয় হয়ে উঠেছে এস্তোনিয়াতে। তাই দেশটির পরিবেশ রক্ষায় অভিনব এই প্রকল্প হাতে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় এই প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানায়, প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একদিকে যেমন বনভূমি রক্ষায় অংশ নিতে পারবে, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও অর্থ আয়ের এই সুন্দর ব্যবস্থাটি বিনিয়োগকারীরা বেশ পছন্দ করবে। এই প্রকল্পের মাধ্যমে কার্বন নিঃসরণ কম হয় এমন পণ্য বিক্রি করে তারা উপার্জন করতে পারবে। আর এইসব পণ্যের বাজার আগামী কয়েক দশকে ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো এটাও বুঝতে পারবে যে আমাদের বেঁচে থাকাটা প্রকৃতির উপর নির্ভর করছে, আর তাই প্রকৃতি ও পরিবেশকে আমাদের সংরক্ষণ করতে হবে। Single.Earth-এর এই প্রকল্প থেকে বিনিয়োগকারীরা ৫% বার্ষিক লভ্যাংশ আয় করতে পারবেন। বিনিয়োগকারীদের বছর শেষে মুনাফা হবে ৫%। এটা প্রচলিত ব্যাংক ব্যবস্থার মতোই। তাই আমরা এখন পর্যন্ত এই প্রকল্পটিকে অর্থ উপার্জনের ভালো উপায় হিসেবেই দেখছি। এতে বন ও পরিবেশও সংরক্ষণ হলো, পরিবেশ বান্ধব ব্যবসাও চাঙ্গা হলো। এস্তোনিয়ার প্রায় অর্ধেকটা জুড়েই রয়েছে বনাঞ্চল, তবে দ্রুতই তা ধ্বংস হচ্ছে শিল্পায়নের কারণে। ঠিক এমন সংকটের মুহূর্তে Single.Earth-এর প্রকল্পটি পরিবেশ রক্ষায় নিয়ে আসবে নতুন সম্ভাবনা। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি। 4000 শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। 1 দশকের মধ্যে সারা দেশে হবে 100টি ইকোনমিক জোন। আসছে বাজেটে বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার, বিক্রিতে ধস নামার আশঙ্কা। রাজস্ব আয়ের সংকটকে গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং চুক্তির 3 বছরে মিয়ানমারে ফেরেনি একজন রোহিঙ্গাও। চীনের উদ্যোগে আগামীকাল বসছে ত্রিপক্ষীয় বৈঠক। বর্ষার আগেই প্রত্যাবাসন শুরুর আশা। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।